নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবস্মিতা। শুরুতেই পিডিপিইউ এর প্রশংসায় মুকেশ আম্বানি। করোনা মোকাবিলায় পিডিপিইউ এর প্রশংসা পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম ইউনিভার্সিটি। Friends, today I have special reason to applaud PDPU. The COVID-19 pandemic has cast a shadow on the academic lives and careers of students across the world. Precious hours of academic engagement, debate, and research have been lost in lockdowns. Yet, our own PDPU did exceptionally well even in these challenging times. The flame of teaching and learning at PDPU shone brightest even during the darkest days of the pandemic. Our faculty continued to present award-winning research papers in national and international conferences. Our students continued to enjoy co-curricular and extracurricular activities held digitally. These facts make me proud of our university, but my heart swelled with greater pride when I learned that PDPU had contributed to the nation's fight against COVID-19. Our teachers and students designed several medical equipment, including an ICU ventilator. I salute the leadership of PDPU for combining Gyan with Seva. This combination is the greatest badge of honor for any educational institution. আসছে পরবর্তী খবরে। সৌগত রায় সহ 5 তৃণমূল সাংসদ যে কোনো মুহূর্তে পদত্যাগ করবেন। রাজ্যে ভোটের আগে চাঞ্চল্যকর দাবি ব্যারাকপুরে বিজেপি সাংসদ অর্জুন সিং এর। পাঁচজন সাংসদ বললাম তো, 5 জন সাংসদ যে কোনো মুহূর্তে রিজাইন দিয়ে দেবেন তৃণমূল পাশ থেকে। এটা সৌগত রায় আছে এর মধ্যে। সৌগত রায় ওই ক্যামেরার সামনে তৃণমূল করেন, মমতা ব্যানার্জি বার্তা নাকি উনি পৌঁছাবার চেষ্টা করছেন অধিকারীর কাছে, কিন্তু ক্যামেরা সরিয়ে দিলে এই সৌগত রায় তার মধ্যে নাম লিখে। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর কমলিকা সেনগুপ্ত। কমলিকা, একটা বিষয় জানতে চাইবো, অর্জুন সিং এর এই যে উক্তি, অর্থাৎ 5 তৃণমূল সাংসদ যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন, কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? জল্পনা কি তাহলে আরো বাড়লো? সেটা একটা জিনিস খুব স্পষ্ট যে যখন একটা ভোট আসে তখন সেই ভোট দুটো রাজনৈতিক দলের মধ্যে একটা যুদ্ধ, এবং সেই যুদ্ধতে প্রত্যেকেই চায় স্কোর করতে। এটা যেহেতু এখন প্র্যাকটিস ম্যাচ চলছে, বিজেপির কোনো নেতা, বিজেপির সাংসদ, তিনি এই কথা বলেছেন ঠিকই। বহু জায়গায় বহু লোক হয়তো যোগাযোগ রাখছে, এটাও হয়তো কোথাও না কোথাও গিয়ে ঠিক বা ভুল, কিন্তু বিষয়টা হচ্ছে যে তিনি যে এই প্রকাশ্যে উক্তিটি করলেন তাতে একটা জিনিস স্পষ্ট যে এই নামগুলোকে সামনে এনে দিয়ে একটা বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে রাজনৈতিকভাবে। সেটা একেবারে যদি আমরা সোজা চোখে দেখি তাহলে সেটাই বোঝা যাবে। সৌগত রায় অত্যন্ত বর্ষিয়ার নেতা, বহুদিনের সাংসদ তৃণমূল কংগ্রেসের। এখন অবধি সৌগত রায়ের এরকম কোনো খবর কোনো মহলেই নেই যে সৌগত রায় বিজেপির সঙ্গে যোগাযোগ করেছে। সুতরাং এই নামগুলো ছড়িয়ে দিয়ে, অর্থাৎ যখন বিজেপির নেতা মন্ত্রীরা আসে, যদি একেবারেই সোজা চোখে দেখি তাহলে এটা সবসময় দুপক্ষেরই হতে থাকে। তৃণমূল কংগ্রেসও এটা বলতে পারে, বিজেপিও এটা বলতে পারে। এটা অন্য কিছু নয়, এটার একটা যে কোনো রাজনৈতিক দলের একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য যে ওদের দল থেকে আমাদের দলে চলে আসছে, এবং এইটা বলে সেই জায়গার একটা রাজনৈতিক যে তাপমাত্রা সেটাকে বাড়ানো। সৌগত রায় যাবেন কি যাবেন না, সৌগত রায় কথা বলছেন কি বলছেন না, সেটা পরবর্তী বিষয়। যদি আমরা গত 3 বছর ধরে দেখি তাহলে দেখবো 3 বছরে বহুবার বিজেপি বহু নেতার কথা বলেছেন। তার মধ্যে কারা এসছেন কারা আসেননি সেটা তো খুবই স্পষ্ট হয়ে গেছে। তবে এটা কিন্তু একটা ভোটের যে স্নায়ুর লড়াই দুপক্ষের, সেই জায়গাটাই বোঝা যাচ্ছে। বেশ, ধন্যবাদ কমলিকা। যেখানে অর্জুন সিং বলছেন যে সৌগত রায় সহ 5 তৃণমূল সাংসদ যখন তখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন, এবং তারই পাল্টা দিয়েছেন সৌগত রায়। তিনি বলেছেন রাজনীতি ছেড়ে দেবো কিন্তু বিজেপিতে যাব না। হ্যাঁ, এটা হচ্ছে ডিসইনফরমেশন ক্যাম্পেইন, এটা অসত্য প্রচারের একটা অংশ। এটা অমিত মালবিয়া এসে ওদের এটা শিখিয়েছেন, এটা আরএসএস এর পুরনো কায়দা। এই ডিসইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদের সোচ্চার হয়ে লড়তে হবে।
তৃণমূলের অন্দরে অপমানিত শুভেন্দু অধিকারী, এবার এই দাবি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর। তার দাবি যে কোনো কায়দায় তাকে তৃণমূলের হেনস্থা করা হয়েছিল, সেই কায়দায় জননেতা শুভেন্দুকেও অপমান করা হচ্ছে। নন্দীগ্রামের তৃণমূল বিধায়ককে অর্জুনের পরামর্শ, অবিলম্বে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া উচিত শুভেন্দুর। শুভেন্দু অধিকারী জননেতা, মমতা ব্যানার্জি নেতা হয়েছেন, শুভেন্দু অধিকারীর মতো বহু নেতা নেতৃত্ব অনেক রক্ত ঝরিয়েছে, অনেক কষ্ট করেছে, তার জন্য মমতা ব্যানার্জি নেতা হয়েছে। যেভাবে শুভেন্দু অধিকারীকে অপমান করা হয়েছে, শুভেন্দু অধিকারীর মতো জননেতাকে আর 1 মিনিটও থাকা উচিত আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মনে হচ্ছে উচিত। ওনার আশেপাশের লোকের উপরে মামলা করা হচ্ছে, যেভাবে আমাকে হ্যারাস করা হয়েছিল সেম কায়দায় ওনার উপরে হ্যারাসমেন্ট করা। কিন্তু একটা জননেতাকে আটকানো যায় না। পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী যেদিন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবে, এই সরকার থাকবে না, সরকার পড়ে যাবে। অর্জুন সিং এর শুভেন্দু অধিকারী প্রসঙ্গে পাল্টা দিয়েছেন সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন শুভেন্দু অধিকারী তৃণমূলেই আছেন। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে পাল্টা জবাব তৃণমূল সাংসদ সৌগত রায়। তার পাল্টা প্রশ্ন, শুভেন্দু সম্পর্কে কথা বলার ব্যাপারে অর্জুন কে? অর্জুন সিং এর মতো অপরিণত, বাহুবলী এবং আর্থিক দুর্নীতিতে যুক্ত বিবৃতি প্রতিক্রিয়া দিতে আমার রুচিতে এবং সম্মানে বাধে। আর শুভেন্দু অধিকারী সম্বন্ধে উনি মন্তব্য করার কে? সে মন্তব্য করবেন শুভেন্দু অধিকারী নিজে বা আমাদের দল? শুভেন্দু তো আমাদের দলেই আছেন। বিজেপি একটা অত্যন্ত সাম্প্রদায়িক দল। আমি রাজনীতি ছেড়ে দেব, মরে যাব, কিন্তু বিজেপিতে কোনোদিন যোগদান করব না। ব্যক্তিগত আক্রমণ হলে জবাব মিলবে, নাম না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা। বলাগড়ের সভায় আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী, পাল্টা জবাব দিতে ছাড়লেন না শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। ব্যক্তিগত আক্রমণ করে আপনারা কি সমর্থন করবেন? নাম না করে একে অপরকে আক্রমণ, দলের পতাকা ছেড়ে জেলায় জেলায় কর্মসূচি। ভোটের মুখে রাজ্য রাজনীতির চর্চায় নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক। শুক্রবার হুগলির বলাগড়ে আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী। প্রাক্তন সাংসদ অনিল বসু যখন কাউকে ব্যক্তিগত আক্রমণ করে অশালীন কথা বলতেন, রাজনৈতিক সমালোচনা তো হবে, সমালোচনার ঊর্ধ্বে কেউ নয়, কিন্তু তখন কিন্তু হুগলি জেলার মানুষ সমর্থন করে। আজকে যদি কোনো বর্তমান জনপ্রতিনিধিও আমাকে বা আমার পরিবারকে ব্যক্তিগত আক্রমণ করে, আপনারা কি সমর্থন করবেন? এই কালচার সমর্থন করেন? হুগলিতে দাঁড়িয়ে কাকে উদ্দেশ্য করে শুভেন্দুর এই আক্রমণ? রাজনৈতিক মহলের হিসেব বলছে শুভেন্দুর নিশানায় দলেরই সাংসদ। আগামী দিনে বুঝিয়ে দেবো। শোন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাছের তলায় ছিলি বলে এত বড় হয়েছিস, 4টে মন্ত্রিত্ব পেয়েছিস, 4খানা চেয়ারম্যান হয়েছিস, কত পেট্রোল পাম্প করেছিস। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মিউনিসিপ্যালিটিতে আলু বিক্রি করতিস রে, আলু বিক্রি করতিস। যদিও শুভেন্দু কল্যাণ বাগযুদ্ধ এখানেই থামছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা পশ্চিমবাংলায় আন্দোলন হয়েছে। নেতৃত্ব দিয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো বুক বাজিয়ে বলি না রে বাবা, নন্দীগ্রামে আমার কি রোল ছিল? সব এখানে ভোগ করে নিয়ে তারপর অন্য রাজনৈতিক দলের সঙ্গে যাবে। মানুষ আগামী দিনে উত্তর দেবে। কত বড় নেতা হলে 2006 হারবে কেন? 1996 হারবে কেন? 2001 হারবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় জমি তৈরি করার পর সব জিতছে। অহংকার ভালো নয়। কতটা বার্গেনিং কোথায় করছে সেটা তো আমরাও জানি। রাজ্য রাজনীতিতে শুভেন্দুকে নিয়ে এখন হাজারো জল্পনা। তিনি দলে আছেন, প্রবলভাবে দলে আছেন, কিন্তু গতকালও বলে তিনি আমি দলের সদস্য, না আমি জানি না। মুসল পর্ব শুরু হয়ে গেছে টিএমসিতে,
কে নিজের কে পরের, কার সিকিউরিটি তুলে নেওয়া হচ্ছে, কাকে পার্টি থেকে বহিষ্কার করা হচ্ছে, কার দম বন্ধ হয়ে যাচ্ছে, কার অক্সিজেন কম হয়ে যাচ্ছে, এসব গল্প শুরু হয়েছে, এটা আরো বাড়বে। বাংলার মানুষের যে মুক্তি, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি, কোনো নেতা নেত্রীর পিছনে আমরা নাই। একদিকে দলের সঙ্গে বোঝাপড়া, অন্যদিকে নিজস্ব মঞ্চ থেকে নাম না করে একের পর এক জবাব। কোন পথে হাঁটছেন নন্দীগ্রামের বিধায়ক, সেই জল্পনা এখনই থামার নয়। এদিন শুভেন্দু সভায় উপস্থিত ছিলেন মতুয়া সম্প্রদায়ের অনেকে। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের রামনগরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ মাঝে মাত্র 24 ঘন্টার ব্যবধান এবং আজ সেখানে বিজেপির সভা রয়েছে। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর মেগা শোয়ের পর সেই রামনগরেই শনিবার মঞ্চ বাঁধছে বিজেপি। ঠিক কি পরিস্থিতি, কতটা প্রস্তুত, সেই বিষয়ে জানবো। সুজিত ভৌমিক আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুজিত, কি ছবি ধরা পড়ছে, কতটা প্রস্তুত রয়েছে? দেখো, আকাশে যে মেঘ কালো হয়ে রয়েছে, সকাল থেকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তার ফলে প্রস্তুতিতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু উৎসাহ যেটা বিজেপি কর্মী নেতাদের মধ্যে সেটা কিন্তু পুরো মাত্রায় রয়েছে। আসলে আজকের এই সমাবেশ যেখানে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব থাকবেন, সেখানেই বেশ কিছু অঞ্চল থেকে নেতা কর্মীরা যোগদান করবেন বিজেপিতে। এবং এই যে রামনগর, সেইখানে যে সমাবেশ বিজেপির রেল ময়দানে, সেই সমাবেশেই যোগদান করার কথা, যা 21-এর যে নির্বাচন তার আগে 21শে নভেম্বর, যেটাকে বিজেপিকে বাড়তি অক্সিজেন যোগাবে অন্তত রামনগরে, এমনটাই মনে করা হচ্ছে। রামনগর বিধানসভা এলাকায় এমনিতে অখিলগিরি তৃণমূল বিধায়ক, তার যে বিধানসভা কেন্দ্র, সেখানেই দুদিন আগে শুভেন্দু অধিকারী অরাজনৈতিক ব্যানারে সভা করেছেন। তারপরেই আজকে বিজেপির সমাবেশ। সব মিলিয়ে রামনগর গত 2-3 দিনে বলা যায় যে একেবারে জমজমাট, এবং এখানে কিন্তু অরাজনৈতিক ব্যানারে একদিন আগে করেছে শুভেন্দু অধিকারী, আজ রাজনৈতিক তো দলই দিচ্ছে বিজেপি, তা কিন্তু জল্পনা আলোচনা সবকে বাড়িয়ে দিচ্ছে এবং বিজেপিকে উৎসাহিত করছে। ধন্যবাদ সুজিত। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ফের শুভেন্দু অধিকারীর নামে পোস্টার। এবার বাগবাজারে শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার, সেই ছবি, অর্থাৎ সেই পোস্টারের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। ফের শুভেন্দু অধিকারীর নামে পোস্টার, বাগবাজার, শ্যামবাজার, মৌলালী, এই বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর নামে পোস্টার, শুভেন্দু অধিকারীর সমর্থনে এই পোস্টার দেওয়া হয়েছে। এই বিষয়ে আমরা কথা বলবো। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। শিবাশিস, কি খবর? দেবস্মিতা, দেখো, আমরা বিভিন্ন জেলায় দেখছিলাম শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার পড়ছিল। তাকে ঘিরে যখনই রাজনৈতিক জল্পনা শুরু হয়েছিল যে তিনি দল ছাড়ছেন কিনা বা তিনি কি ভাবছেন, নানান রাজনৈতিক জল্পনা, এবং সেই সময় দেখা গেছিল জেলায় জেলায় আমরা দাদার অনুগামী এই নামে শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার পড়ছিল। এবার কলকাতায়, উত্তর কলকাতায় শ্যামবাজারের কাছে বাগবাজার মোড়ে, বাগবাজার, শ্যামবাজার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর সমর্থনে একইভাবে পোস্টার দেওয়া হয়েছে এবং সরাসরি প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব অর্থাৎ মন্ত্রিত্বের দিকেই নির্দেশ করা হয়েছে, মন্ত্রীদের দিকে, যেখানে লেখা হয়েছে যে দেহরক্ষীর ঘেরাটোপে ওরা শুধু আজ গদি আগলায়, তুমি আবার সূর্য জ্বেলেছ, সকাল আনবে বাংলায়। অর্থাৎ সরাসরি বোঝাই যাচ্ছে যে প্রশাসনের যারা রয়েছেন তাদের একাংশের দিকে নিশানা করে শুভেন্দু অধিকারীর সমর্থনে এই পোস্টার দিয়েছেন। যদিও কারা এই পোস্টার দিয়েছেন এলাকার মানুষ জানেন না, কখন দেওয়া হয়েছে তাও বলা যাচ্ছে না, তবে আমরা দাদার অনুগামী এই নামেই পোস্টার পড়ছে কলকাতাতেও। দেবস্মিতা, ধন্যবাদ শিবাশিস। এবার সরাসরি নজর রাখবো পিডিপিও এর সমাবর্তনে প্রধানমন্ত্রী। देश को दिया है, शायद एनर्जी यूनिवर्सिटी इसका विस्तार बहुत बड़ा लाभकर्ता देश को होगा। पेट्रोलियम यूनिवर्सिटी कल्पना मेरी ही थी और आज मेरी ही कल्पना का विस्तार करते हुए मैं पेट्रोलियम की जगह पे पूरा एनर्जी सेक्टर को इसके साथ जोड़ने के लिए आपसे आग्रह करता हूं। आप लोग विचार कीजिए, अगर ठीक लगता है मेरा सुझाव तो उस पर देखिए। यहां स्थापित होने जा रहे 45 मेगावाट का सोलर पैनल मैन्युफैक्चरिंग प्लांट हो या सेंटर ऑफ एक्सेलेंस ऑन वाटर टेक्नोलॉजी, देश के लिए पीडीपीयू के लार्जर विजन को भी ये प्रकट करता है। साथियों, आज आप ऐसे समय में
इंडस्ट्री में कदम रख रहे हैं, यूनिवर्सिटी से निकल करके इंडस्ट्री की तरफ बढ़ रहे हैं, जब पैंडेमिक के चलते पूरी दुनिया के एनर्जी सेक्टर में भी बड़े बदलाव हो रहे हैं। ऐसे में आज भारत में एनर्जी सेक्टर में ग्रोथ की, एंटरप्राइज स्पिरिट की, एम्प्लॉयमेंट की असीम संभावनाएं हैं। यानी आप सभी सही समय पर सही सेक्टर में पहुंचे हैं। इस दशक में सिर्फ ऑयल एंड गैस सेक्टर में ही लाखों करोड़ रुपए का निवेश होने वाला है। 30 से 35% तक कम करने का लक्ष्य लेकर के आगे बढ़ रहा है। दुनिया के सामने जब ये बात लेकर के मैं गया, दुनिया को अचरज था, क्या भारत ये कर सकता है? प्रयास ये है कि इस दशक में अपनी ऊर्जा जरूरतों में नेचुरल गैस की हिस्सेदारी को हम 4 गुना तक बढ़ाएंगे। देश की ऑयल रिफाइनिंग कैपेसिटी को भी आने वाले 5 सालों में करीब करीब 2 गुना करने के लिए काम किया जा रहा है। इसमें भी आप सभी के लिए अनेक अनेक संभावनाएं हैं। देश की एनर्जी सिक्योरिटी से जुड़े स्टार्टअप इकोसिस्टम को मजबूत करने के लिए भी लगातार काम हो रहा है।